দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা, নির্দেশক, সংগঠক, স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের কাছে। বা আবার ফিরলাম আপনার কাছে। স্বপ্নদল, যেটির কথা বলছিলাম শুরুতেই, যে একেবারেই মনোযোগের সাথে কাজ করে যাচ্ছে, তার নিজের পথ চলাটা বা নির্দেশিকাটা নিজের মতন করে আসলে তৈরি করছে। তো সেই জায়গাতে কাজ করবার ক্ষেত্রে তো অনেক রকম চ্যালেঞ্জেস বা অনেক রকম বাধা বিপত্তি আসে। এখন পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ কি কি ছিল আপনাদের? শুরুতে আপনি বলেছেন যে স্বপ্নদল, আসলে আমরা কিছু স্বপ্নচারী লোকজনে একত্রিত হয়েছি এবং আমাদের দলের স্লোগানটা হচ্ছে ঐতিহ্য অন্বেষণে শৈল্পিক শুদ্ধতা। অর্থাৎ আমরা বলতে চাই যে আমাদের ঐতিহ্যের মধ্য দিয়ে গেলেই আমরা শৈল্পিক শুদ্ধতায় পৌঁছাতে পারবো। তো আমাদের স্বপ্ন আসলে অনেক বড়, সারা বিশ্বকে জয় করার স্বপ্ন, অর্থাৎ শিল্পক্ষেত্রে। তো আমাদের মূল যে জায়গাটা আমরা ফোকাস করি বা যেটা আমরা মূল কি বলে লক্ষ্য রাখি, সেটি হলো যে আমাদের যে হাজার বছর ঐতিহ্যের নাট্যরীতি, যেটি উপনিবেশের কারণে অনেকখানি ব্যাহত হয়েছিল, সেটিকে এই স্বাধীনতার পরে, উপনিবেশের পরে কি করে আমরা একটা আধুনিক জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই লক্ষ্যটা সামনে রেখেই আমাদের এই পর্যন্ত 18টি প্রযোজনা আমরা মঞ্চে এনেছি এবং এর অনেক অনেক প্রদর্শনী হয়ে গেছে, 5 শতাধিক প্রদর্শনী হয়ে গেছে দলের। আমরা এখন 24 বছর পার করছি, অর্থাৎ 2001-এর 10ই আগস্ট আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়। তো সেই স্বপ্নগুলোর বাস্তবায়নের জন্যই প্রযোজনাগুলো তৈরি করা। এর বাইরে আরও নানা কার্যক্রম করি এবং বাংলাদেশের বাইরে, অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় নাট্য উৎসবে আমরা 2বার গেছি, ভারত রাঙ্গ মহোৎসবে, যেটি ন্যাশনাল স্কুল অফ ড্রামা ভারতের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় পরিচালনা করে থাকে। আমরা জাপানের ফেস্টিভ্যালে গেছি, ইংল্যান্ডের ফেস্টিভ্যালে গেছি, আরও অনেক দেশে যাওয়ার কথা হচ্ছে। সব জায়গায় আমরা আসলে বাংলা সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। নিঃসন্দেহে স্বপ্নদল অনেক পরিশ্রম করেছে। এই যে এত সাফল্যের গল্পগুলোর কথা আপনি বলছিলেন, তার পেছনে আসলে অনেক অনেক হাজার হাজার না জানা অনেক গল্প আছে। প্রথম যখন স্বপ্নদল কোনো নাটক মঞ্চস্থ করেছে, সেই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটা কবে, কোথায়, কিভাবে হচ্ছিল? দলটা শুরু করি 2001-এর 10ই আগস্ট এবং আমরা ঠিক করেছিলাম 1 বছরের মধ্যে আমাদের নতুন প্রযোজনা আমরা মঞ্চে আনবো। আমরা পরের বছর, অর্থাৎ 2002-এর হিরোশিমা দিবসটা হচ্ছে 6ই আগস্ট। 6 আগস্ট হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচাইতে কলঙ্কময় দিন, কারণ এই দিন আমেরিকা জাপানের হিরোশিমাতে প্রথম আণবিক বোমা ফেলে 1945-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, এবং 9 আগস্টে ফেলে হচ্ছে নাগাসাকিতে। তো এই দুটি ঘটনায় সবচাইতে বেশি মানুষ সৃষ্ট কোনো দুর্ঘটনায় মারা গেছে, অর্থাৎ প্রায় 2,47,000 মানুষ মারা গেছে। তো আমাদের প্রথম প্রযোজনা হচ্ছে ত্রিংশ শতাব্দী, বাদল সরকারের মূল রচনা এবং যেটি রূপান্তর নির্দেশনা দিয়েছে আমি। তো সেই নাটকটা হচ্ছে হিরোশিমা নাগাসাকি এবং পরবর্তী যুদ্ধগুলো নিয়ে। তো সেই হিসেবে আমরা 6 আগস্টে হিরোশিমা দিবসে 2002-তে প্রথম যখন ত্রিংশ শতাব্দীর মঞ্চায়ন করি, তখন মনে হয়েছিল যে মানুষ হিসেবে আমরা একটা দায়িত্ব পালন করলাম, কারণ এই মুহূর্তে পৃথিবীতে যত আণবিক অস্ত্র আছে, সেটাতে এই পৃথিবীকে 28 থেকে 38 বার পর্যন্ত ধ্বংস করা যায়। তাহলে এত আয়োজনে আমরা বসে আছি, ধ্বংস করার আয়োজন। তো এখন আমাদের সচেতন হতে হবে, আমরা যাতে যুদ্ধ, হানাহানি, অনাচার, গণহত্যা এইসব থেকে দূরে থাকতে পারি, শান্তির পৃথিবীর দিকে যেতে পারি। সেই হিসাবে ত্রিংশ শতাব্দী ওই দায়িত্বটি পালন করে এবং আমরা ওই প্রযোজনার সাথে সোশ্যাল একটা মেসেজ ছিল, সোশ্যাল মেসেজ ছিল, এবং এটা সারা বিশ্বের উদ্দেশ্যে, শুধুমাত্র আমার দেশ এমন না, সারা বিশ্বের উদ্দেশ্যে মেসেজটা ছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে হিরোশিমা দিবস উপলক্ষে আপনাদের প্রথম প্রযোজনা ছিল। এই গত মাসে হয়ে গেল মূকাভিনয় দিবস, এবং সেক্ষেত্রেও আপনাদের একটা প্রযোজনা ছিল, সেখানেও আপনারা প্রযোজনা নিয়ে এসেছেন। সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। গত মাসটা ছিল আসলে রোজার মাস। রোজার মাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড এমনিতে অনেক কম থাকে, আর জুলাই অভ্যুত্থানের পর থেকে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব সীমিত। কিন্তু আমরা স্বপ্নদল আমরা মনে করেছি যে সকল পরিস্থিতির মধ্যেই আসলে সাংস্কৃতিক কর্মটা অব্যাহত রাখতে হবে, কারণ একটা হচ্ছে শারীরিক ক্ষুধা, অর্থাৎ আমরা খাবার দাবার খাই ইত্যাদি ইত্যাদি, আর একটা হচ্ছে মানসিক ক্ষুধা, অর্থাৎ আত্মিক ক্ষুধা, অর্থাৎ আমাকে শিল্প সংস্কৃতি বিনোদন এটি না হলে আসলে সুস্থ মানুষ হিসেবে থাকতে হবে। সেই কারণে আমরা রোজার মধ্যে 2টা উল্লেখযোগ্য অনুষ্ঠান করেছি। তার একটি হলো বিশ্ব মূকাভিনয় দিবস। এই বিশ্ব মূকাভিনয় দিবসটা হচ্ছে 22শে মার্চ, এবং এটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মূকাভিনেতা বলা হয় মার্সেল মার্সো। তার জন্মদিনকে ঘিরে উনি 2007-এ মারা যান। তো 2007-এর পরে 2008 থেকে সারা বিশ্ব ওনার জন্মদিন, উনি জন্মগ্রহণ করেছিলেন 1923-এর 22শে মার্চ, ওনার জন্মদিনকে বিশ্ব মূকাভিনয় দিবস হিসেবে পালন করে। তো আমরা 2008 থেকে স্বপ্নদল পালন করি, এবং এবারে আমরা রোজার মধ্যে পড়েছে, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে দিবসটা করেছি। আমরা আলোচনা অনুষ্ঠানও করেছিলাম, এবং তার বাইরে আমরা আমাদের মূকনাট্য, অর্থাৎ
একটা পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাটক যার মধ্যে প্রায় কোনো সংলাপ নেই, অর্থাৎ মূকাভিনয়কে ভিত্তি করে তৈরি করা, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, যেটি কাহিনী পুনর্বিন্যাস করেছেন জোয়ানা শবনম এবং নির্দেশনা দিয়েছি আমি। তো সেটির একটি বিশেষ মঞ্চায়ন করেছি আমরা 22শে মার্চ এবং দর্শক সেটা ব্যাপক গ্রহণ করেছে। আচ্ছা, তো রোজার মধ্যে যেহেতু হয়েছে, তো সেক্ষেত্রে দর্শকদের কাছ থেকে আপনি বললেন যে দর্শক সুন্দরভাবে গ্রহণ করেছে, কিন্তু রোজার সময় কি আসলে দর্শক হয়েছিল? হ্যাঁ, দর্শক মোটামুটি ভালোই হয়েছে, কারণ আমরা একটু পরে শুরু করেছি, অর্থাৎ 7:30 থেকে আমরা করেছি। তো ইফতারি করেও যারা মনে করেন যে বাসায় ইফতারি করেছে তারাও আসতে পেরেছে, অনেক আবার এখানে এসে ইফতারি করেছে। সেই সময় রাস্তা একটু খালিও থাকে, রাস্তা খালিও ছিল, চলে আসতে পেরেছে, মোটামুটি আমরা ভালোই দর্শক পেয়েছি। আচ্ছা, এর আগের বছর যে বিশ্ব মূকাভিনয় দিবস হয়েছে, সেই দিবসগুলোকে কেন্দ্র করেও কি আপনাদের প্রযোজনাগুলো নতুন করে মঞ্চায়ন করেছেন? আমরা মোটামুটি 2008 থেকেই মূকাভিনয় দিবসটা আনুষ্ঠানিকভাবে পালন করছি, নিয়মিতভাবে পালন করেছি। এবং আমাদের আরো একটি মুখনাট্য আছে জাদুর প্রদীপ, যেটি হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, ওই কাহিনীটা অবলম্বনে, সেটিরও প্রদর্শনী আমরা বিগত বছরগুলোতে করেছি। আমরা আলাদাভাবে কিছু মূকাভিনয় প্রদর্শনীও করেছি বিগত বছরগুলোতে। আচ্ছা, মূকাভিনয় এটা তো একেবারে আলাদা একটা জায়গা, তো এইখানে আসলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আগ্রহটা কেমন দেখেন? তারা কি আসলে এখানে নিজের সময়টা ব্যয় করতে চায় কিনা? মানে মূকাভিনয়টা হলো কি, সংলাপের অভিনয় যে কাউকে হয়তো একটু সম্ভব, হ্যাঁ, তাকে একটু শিখে পড়ে নিলে, কিন্তু মূকাভিনয়টা আনুষ্ঠানিকভাবে শিখতে হয়, ব্যাকরণ সম্মতভাবেই শিখতে হয়, অর্থাৎ শরীরকে দিয়ে কথা বলাতে হবে মুখ বন্ধ রেখে, অর্থাৎ এটি একটি চিরায়ত শিল্প, অর্থাৎ সারা বিশ্বে আপনার হাসি, আনন্দ, কান্না, দুঃখ, বেদনা একই রকম প্রায়। তো সেটাকে অনুশীলন করে আত্মস্থ করতে হয় যে শরীর থেকে কথা বলানো। সেই জায়গাটায় অবশ্যই কর্মশালা করে, প্রশিক্ষণ নিয়ে, নিয়মিত অনুশীলন করে, শারীরিক অনুশীলন, মানসিক অনুশীলন ইত্যাদি করে তারপর যেতে হয়। তো সেটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আর নতুন প্রজন্মের আগ্রহ আছে, চেষ্টাও আছে, হয়তো প্রথমে অত ভালো করতে পারে না, কিন্তু আস্তে আস্তে এটা শরীরে কিন্তু যখন ধারণ করে তখন কিন্তু ভালো করতে পারে। কিন্তু এটা শিখতে তো আসলে অনেকটা সময় লাগে, যে কারণে বাংলাদেশে খুব বেশি লোকজন আসলে মূকাভিনয় নিয়ে কাজ করে। কঠোর পরিশ্রমটা আসলে, এবং কঠোর পরিশ্রম করবার পরে আসলে সেই অনুযায়ী ওই ফিডব্যাকটা পায় কিনা, সেই প্ল্যাটফর্মটা আছে কিনা, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করার চেষ্টা করছি। এবং আমরা 2010-এ আমরা বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন করেছি, যেখানে এখন প্রায় 55টি দল আছে। তো আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ছিলাম এবং 3টা টার্ম আমি চেয়ারম্যান ছিলাম, এখন অন্যরা আছেন। তো আমরা মোটামুটি সারা দেশের মূকাভিনয় শিল্পীদের মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা কি বলে একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছি, শৈল্পিক ভাব বিনিময়, মতামত বিনিময়, এবং আমাদের বাংলা মূকাভিনয় রীতি কিছু হতে পারে কিনা, সেটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম চেষ্টাগুলো আমরা গবেষণাগুলো করছি। তো কি মনে হলো যে আসলে সেই চেষ্টা কতখানি সার্থক রূপ নিতে পারে? অনেকখানি সার্থক হয়েছে। যে আমি 55টা দলের কথা বললাম, শুরুতে যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের 20-22টা দল ছিল, এখন কিন্তু বাংলাদেশে 55টা দল কমপক্ষে কাজ করছে এবং আরো এই সংখ্যাটা বাড়ছে। আর নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং আমাদের মূকাভিনয়, আমাদের দেশের মূকাভিনয় কিন্তু ভারতে তো নিয়মিতই প্রদর্শিত হয়েছে, ব্যাংককে প্রদর্শিত হয়েছে, থাইল্যান্ডে প্রদর্শিত হয়েছে, এরকম নানা দেশে, কিন্তু জাপানে প্রদর্শিত হয়েছে, বাংলাদেশে কিন্তু আমন্ত্রিত হয়ে গেছে। বাহ, চমৎকার। সামনে আসছে পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখ উপলক্ষে নিশ্চয়ই স্বপ্নদলের কোনো পরিকল্পনা আছে? প্রতি বছরই আমরা চেষ্টা করি যে পহেলা বৈশাখটা, অর্থাৎ নতুন বছরের বঙ্গাব্দের প্রথম দিনটাকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার জন্য, বরণ করার জন্য। এবারেও আমরা সেরকম একটা আয়োজন করেছি। আমরা এটি পহেলা বৈশাখ 1432, সেই হিসেবে 14ই এপ্রিল এই দিনে আমরা শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটারে আমাদের দলের একটা খুব প্রশংসিত প্রযোজনা চিত্রাঙ্গদা, কাব্যনাটক চিত্রাঙ্গদা, তার 2টি মঞ্চায়ন করব। বিকেল 5টায় একটি প্রদর্শনী হবে এবং সন্ধ্যা 7টায় আরেকটি প্রদর্শনী হবে। চিত্রাঙ্গদা কেন, মানে পহেলা বৈশাখ উপলক্ষে চিত্রাঙ্গদাটা কেন সেটা একটু ব্যাখ্যা করা দরকার। সেটি হলো যে আমাদের বৈশাখের সাথে, আমাদের চিরায়ত বাংলা সংস্কৃতির সাথে নৃত্য, গীত, সঙ্গীত এগুলোর একটা সমন্বয় আছে। এবং আমাদের হাজার বছর যাবত একটা নাট্যরীতি ছিল, যেটি এক ধরনের বর্ণনাত্মক নাট্যরীতি, অর্থাৎ বর্ণনাত্মক মানে বর্ণনা আছে, চরিত্রাভিনয় আছে, তার মধ্যে কি বলা যায় যে নৃত্য, গীত ইত্যাদি সবকিছু মিলে এক ধরনের যেটা, সেটাই হচ্ছে আমাদের বাংলা নাট্যরীতি। তো এটি আমাদের হাজার বছর ধরেই ছিল, মাঝখানে উপনিবেশের কারণে এটা ব্যাহত হয়েছিল। আমরা আবার যারা একটু থিয়েটার নিয়ে পরবর্তীকালে প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেছি, আমরা চেষ্টা করছি ওই রীতিটাকে আবার আধুনিকভাবে সামনে নিয়ে আসার জন্য। তো চিত্রাঙ্গদা আমরা ওইভাবে তৈরি করেছি। এটি একটু বর্ণনা দিলে আপনি বুঝবেন, যেটি একটি আসরের মতো করে, যাত্রা অথবা পালার আসরের
মতো করে দর্শক চারিদিকেই বসেন এবং 6টা প্রবেশ পথ আছে। এখান থেকে অভিনেতা অভিনেত্রীরা ঢোকেন এবং সঙ্গীত দল, নৃত্য দল ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে এটি আসলে বাংলা সংস্কৃতির যে আবহমান সংস্কৃতি তারই একটা সংস্কৃতির উপস্থাপনা এবং দর্শক দেখলেই বুঝতে পারবেন যে এটি আসলে আমাদের বাংলা সংস্কৃতিকে সামনে নিয়ে আসছে। স্বপ্নদল থেকে আমরা এই পর্যন্ত 18 প্রযোজনা মঞ্চে এনেছি এবং আমাদের বলতে ভালো লাগে যে আমাদের দলের মধ্যে আসলে রবীন্দ্রনাথ, সেলিম আল দীন, বাদল সরকার, শেক্সপিয়ার, মূকাভিনয়, কাজী নজরুল ইসলাম এর একটা সমাবেশ ঘটেছে। অর্থাৎ আমাদের যে বাছাইয়ের মধ্যে আমরা বাংলা সাহিত্যের এবং বিশ্ব সাহিত্যের উল্লেখযোগ্য নাট্যকারদের আমরা চেষ্টা করেছি, মানে বহুমাত্রিকতা। এবং আসলে এই সমাবেশ অর্থাৎ বাদল সরকার, সেলিম আল দীন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার এবং মূকাভিনয়, এই সমন্বয়টা পৃথিবীতে স্বপ্নদল ছাড়া আর কোনো দলের মধ্যে কিন্তু হয়নি আমাদের জানা মতে। আর এই 18টি প্রযোজনার মধ্যে কোনো কোনো প্রযোজনা এটা আমাদেরকে সম্মানটাকে অনেক দূরে নিয়ে গেছে। কোনো প্রযোজনা বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করিয়েছে বাইরে। যেমন আমরা 30 শতাব্দী, যেটা আমাদের প্রথম প্রযোজনা ছিল, ভারত রঙ্গ মহোৎসবে আমরা আমন্ত্রিত হয়ে গেছি এটি 2015-তে। এরপর আমরা ইংল্যান্ডের ফেস্টিভ্যাল এ সিজন অফ বাংলা ড্রামা, সেখানে আমন্ত্রিত হয়ে লন্ডনে আমরা 2টি প্রদর্শনী করেছি এই নাটকের। 2018-তে ফেস্টিভ্যাল টোকিও, জাপানের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, সেখানে আমন্ত্রিত হয়ে আমরা 2টি প্রদর্শনী করেছি 30 শতাব্দীর। চিত্রাঙ্গতাতে আমরা বলেছি যে ভারত রঙ্গ মহোৎসবে প্রদর্শিত হয়েছে। এর বাইরে আমরা সেলিম আল দীনের হরগজ নামে একটি নাটক করি, এটিও একটি মহাকাব্যিক নাটক এবং সেলিম আল দীনের প্রয়াণের পরে এই নাটকটা আমরা মঞ্চে আনি এবং সেলিম আল দীনের নাটক আসলে ঢাকা থিয়েটারের বাইরে আমাদের আগে আর কেউ করতে সাহসী পায়নি, কারণ এত বড় মহাকাব্যিক ব্যাপ্তি এবং এত অভিনেতা অভিনেত্রী যেটা আসলে প্রচলিত দলের পক্ষে সাহস পাওয়াটাই খুব কঠিন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর করি, সেটিও মানে অত্যন্ত ভালো লাগে একটি প্রযোজনা এবং দর্শক গ্রহণ করে। এবং সর্বশেষে আমরা যে ম্যাকবেথ করেছি, আরেকটি হেলেন কেলার, এটি মনোড্রামা, এটিও কিন্তু বাংলাদেশের বাইরে ভারতের 4টি আন্তর্জাতিক নাট্য উৎসবে এটা আমন্ত্রিত হয়ে গেছে। তারপরে ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল হয় কতগুলো, যে অনলাইনে ফেস্টিভ্যাল, এইরকম 6টা ফেস্টিভ্যালে এই নাটকটি প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ এম্বাসি টোকিওর আমন্ত্রণে হেলেন কেলার আমরা একবার টোকিওতে প্রদর্শনী করেছি। আর সর্বশেষ যে ম্যাকবেথ, এটিও আমাদের অত্যন্ত ভালো লাগার নাটক এবং শেক্সপিয়ারকে নিয়ে সারা বিশ্বে নানা মাত্রিক কাজ হয়েছে, যেমন মঞ্চে হয়েছে, টেলিভিশনে হয়েছে, চলচ্চিত্র হয়েছে, কিন্তু শেক্সপিয়ারকে সংলাপবিহীনভাবে মুখনাট্য হিসেবে উপস্থাপন, পূর্ণাঙ্গ মাইমোড্রামা হিসেবে, এটি আসলে স্বপ্নদলের আগে আর কখনো করা হয়নি। এবং নতুন কোন প্রযোজনা আনবার পরিকল্পনা কি এই মুহূর্তে আছে? হ্যাঁ, সেটি আমি বলছি, এই কথাটা একটু শেষ করে নিই যে ম্যাকবেথটা নিয়ে আসলে সারা বিশ্বের অনেকগুলো দল আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা আশা করছি 2025-এর মধ্যেই ম্যাকবেথ অন্যান্য প্রযোজনা নিয়ে আমরা আরও হয়তো 3-4টি দেশে ভ্রমণ করতে পারবো। আর নতুন প্রযোজনা সবসময় আমাদের একটা আগ্রহ থাকে, কারণ দল যখন সামনে এগিয়ে যাবে তখন নতুন নতুন কাজ তো আনতেই হবে। এই এপ্রিলের শেষ সপ্তাহে আমরা 3 দিনের একটি কর্মশালা করতে যাচ্ছি। আমরা নতুন কিছু সদস্য নিচ্ছি এবং প্রতি বছর আমরা একবার এই কর্মশালাটি করি, যারা যোগ দিতে পারেন। এরপরে আমরা নতুন পুরাতন মিলিয়ে আমরা নতুন প্রযোজনা আবার মঞ্চে আনবো এবং আমরা এই মুহূর্তে সেলিম আল দীনের কতগুলো নাটক নিয়ে পড়ালেখা করছি। আমরা আশা করছি সেলিম আল দীনের কোনো একটি নাটক আমরা মঞ্চে আনবো সামনে। জি, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, স্বপ্নদলের জন্য। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। আর দর্শকের উদ্দেশ্যে বলা যে আমরা অত্যন্ত আবেগ নিয়ে এই বাজার অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে শিল্পকে ভালোবেসে থিয়েটারটা করে যাই এবং আপনারা যদি থিয়েটার দেখতে আসেন, আপনারা আমাদের আয়োজনটি সার্থক হবে, আমাদের প্রচেষ্টা সার্থক হবে। আমাদের এই 14ই এপ্রিল পয়লা বৈশাখে চিত্রাঙ্গতা নাটকের 2টি প্রদর্শনী আছে, বিকেল 5টা এবং সন্ধ্যা 7টায়। আপনাদের আমন্ত্রণ জানাই, আপনারা আমাদের নাটক দেখুন, আরও অনুষ্ঠান দেখুন, আরও নাটক দেখুন এবং বাংলাদেশের নাট্য চর্চাকে, বাংলাদেশের সংস্কৃতি চর্চাকে আমরা সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা করছি। অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং এর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি সন্দেহ দেখাই এটা প্রমাণ করতে যে বিশ্বাস আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।